This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেক দিন পর আবার চেনা মুখ, কার মুখ? ওই যার পোশাকি নাম বুলডোজার। আবার সেই পুরনো ছবিগুলো চোখের সামনে পর পর ভেসে উঠল। সেই 1996 সাল নভেম্বর মাস, কলকাতার রাস্তায় সেদিন হকার উচ্ছেদে নেমেছিল রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা। কি না অপারেশন সানশাইন, কি না সূর্যোদয়। কাদের যে সূর্যোদয়, কাদের যে সূর্যাস্ত, কাদের জন্য কি জানি না, কিন্তু নিশ্চয়ই গোটা ব্যাপারটার মধ্যে একটা তাল মিল ছিল, জানেন তো। কেউ না কেউ গোটা বিষয়টার মধ্যে একটা মিল খুঁজে পেয়েছিল। আর মিল খুঁজে পাওয়ার ক্ষেত্রে তো একটা বেশ সামগ্রিক প্রচেষ্টা ছিল, কারণ ওই বললাম পুরসভা সরকার দুটোই তো তখন বামফ্রন্টের দখলে। গড়িয়াহাটের রাস্তা, ফুটপাথ এগুলো সব দখল করে রাখা দোকান, বাজার, গুমটি সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল ওই বুলডোজার চালিয়ে, সানশাইন আনার জন্য। সেই বিখ্যাত গানটার কথা মনে পড়ছে, জানেন তো, সানশাইন অন মাই শোল্ডার মেক্স মি হ্যাপি। কার ওপর যে সূর্যালোক পড়েছিল। কিন্তু এটা ঘটনা সিপিআইএমের ভেতরেই বুলডোজারের ধাক্কায় বা অপারেশন সানশাইনের ধাক্কায় সূর্যাস্তের ভয়টা জাঁকিয়ে বসেছিল। কারণ হকার উচ্ছেদ অভিযানের ফলটা বা তার পরের অভিঘাত, তার প্রতিক্রিয়া সবটাই তো মারাত্মক ছিল। মানুষজন তারা সবসময় বলতেন কলকাতার ফুটপাথগুলো নিয়ে চলা যায় না, সব দখল করে থাকে, কি অবস্থা। কিন্তু যখন ওই সাধারণ মানুষগুলো তারা বেঘর হয়েছিল, রুজি রোজগার হঠাৎ করে এক রাত্রির মধ্যে হারিয়ে ফেলেছিল, পরের দিন কিন্তু গোটা কলকাতার মুডটা বদলে গেছিল। আর পরের দিন সকাল থেকে কলকাতায় হকার ইউনিয়ন আন্দোলনে নেমেছিল। বেশ কিছু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বেশ কিছু জায়গায় রাস্তা অবরোধ হয়েছিল। একটা বিশাল প্রতিক্রিয়া এখনও মনে আছে সেই সমস্ত কথা, জানেন তো। সিপিআইএমের একাংশ ভেবেছিল যে ওই হকারদের ভিটে মাটি চাটি সব এইভাবে উচ্ছেদ করার ফলে ভোট কমবে, ধাক্কা লাগবে ভোট ব্যাংকে। লেগেছিল অনেক সময় পরে, 2011, 1996 থেকে 2011, 15 বছর লেগেছিল। 28 বছর পর আজ সকাল থেকে যখন দেখলাম যে সল্টলেক সেক্টর 3-তে জবরদখল তুলতে সেই পেলোডার, সেই বুলডোজার নামানো হয়েছে, তখন মনে হচ্ছিল কি জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বামেদের থেকে শিক্ষা নিলেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মাস্টার, নিজেই স্টুডেন্ট হয়ে গেলেন। 1996 কার মুখ ছিল? সুভাষ চক্রবর্তীর। সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে ওই অপারেশন সানশাইন হয়েছিল। তখনও কিন্তু তৃণমূলের জন্ম হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় তখনও কংগ্রেসে। ওই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদের বিরোধিতা করেছিলেন সেই সময়। হকার সংগ্রাম কমিটির পাশে দাঁড়িয়েছিলেন সেদিনের কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরা কি বলেছিল? বলেছিল ভোট ব্যাংকের মোহমায়া থেকেই ফুটপাত দখলমুক্ত করার কাজে বাধা দিচ্ছে কংগ্রেস। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন রাজ্যের শাসক। 96-এ তিনি যদি সত্যি ওই ভোটের কথা ভেবে হকারদের প্রতি মায়া দেখিয়ে থাকেন, তাহলে এবার কি দেখালেন? এবার কি তাহলে দায়িত্ববোধের কারণে এই মায়া মোহ এগুলোর থেকে মুক্ত হয়ে গেলেন? মনে রাখবেন, হাইকোর্টের নির্দেশের পরেও কিন্তু ইদানিংকালে এত সহজে রাস্তায় বুলডোজার নামেনি, যতটা সহজে নামলো মুখ্যমন্ত্রীর কথা শুনে। নবান্নে পুরকর্তাদের নিয়ে বৈঠক যে করলেন তিনি, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন? তার দলের নেতা নেত্রীদের নাম করে করে বলেছিলেন কাদের কাদের জন্য এই রাস্তাগুলো দখল হচ্ছে। রাস্তা আটকে দোকান শুরু হয়েছে, এই যেমন সুজিত বসুর নাম করেছিলেন, যেমন অরূপ রায়ের নাম করেছিলেন, এদের তো একদম নাম করে করে বলেছিলেন। এবং বলেছিলেন যে এই সল্টলেকের রাস্তায় নাকি টাকা নিয়ে কেউ কেউ লোক বসাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইশারা করেছেন, বিধাননগর কমিশনারেট তারা ইশারাটা ধরে ফেলেছে। ফল এই 7 সকালে বুলডোজার রাস্তায়। অথচ এই বুলডোজার কিন্তু কিছুদিন আগে অবধি রাজনীতির ক্ষেত্রে
কিরকম একটা অদ্ভুত অ্যালার্জিক বিষয় ছিল আমাদের রাজ্যে, কারণ বুলডোজারটা কোথাও গিয়ে যেন ওই উত্তরপ্রদেশের সম্পত্তি হয়ে গেছিল, যোগীর সম্পত্তি। যোগীর জিনিস তো বাংলায় আসতে পারে না। আচ্ছা, বুলডোজার কত জোরে চলে বলুন তো, মানে ওই উত্তরপ্রদেশ থেকে বাংলায় পৌঁছতে ঠিক কতদিন লাগলো, এটা আজকে খুব জানতে ইচ্ছে করছে। কিন্তু এলো যে সেই বুলডোজার বাংলায় এলো এবং এই রাজনীতির রাস্তায় নামলো, এটা তো পরিষ্কার বুঝতে পারছি। অথচ বেশি দিন আগের কথা নয়, কিন্তু এই গত বছর 28শে জুলাই সেই সময় মানিকতলায় একটা বেআইনি বাড়ি ভাঙতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তখনও বিচারপতির চেয়ারে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তখনও মানে রাজনীতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় হননি, কিন্তু তখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি রাজ্যের কৌশলীকে বলেছিলেন দরকারে ওই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ থেকে কিছু বুলডোজার ভাড়া করুন, কিন্তু বেআইনি বাড়িগুলোকে ভাঙুন। হাইকোর্ট বলেছিল, বিচারপতি বলেছিলেন, কোত্থেকে ওই বুলডোজার আনবেন সেটাও বলেছিলেন, কিন্তু মানিকতলায় বুলডোজার নামেনি। অথচ মুখ্যমন্ত্রীর কথার পর দিনই নেমে গেল। তাহলে কি যোগীর রাজ্য থেকে বুলডোজার বাংলায় আসতে এই 1 বছর সময় লেগেছে বলে ধরে নেবো, নাকি এই 1 বছর এবং রাজ্যের সরকার এবং রাজ্যের শাসক দলের দৃষ্টিভঙ্গির বদল ঘটেছে বলে ধরে নেব? কোনটা ধরবো বলুন তো? স্টান্স পরিবর্তন কি শুধু খেলায়, বাংলার রাজনীতিতেও কত কি বদলে যাচ্ছে? আমি পরিষ্কার বলছি, পুনর্বাসন না দিয়ে, নেগোসিয়েশন না দিয়ে, কম্পেনসেশন না দিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ আমরা করতে দেব না, এটা আমার গভর্নমেন্টের পলিসি নয়। বলেছিলেন বাংলায় বুলডোজার নামবে না, সরকারি পলিসি কি বদলে গেল? সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া দাওয়াই দেওয়ার পরই সল্টলেকের ফুটপাথ সাফাইয়ে নেমে পড়ল বুলডোজার। সল্টলেক সেক্টর 3-তে সকাল সকাল বুলডোজারের দাপট, ভাঙা হয় বেআইনি দোকান। প্রশাসন বিন্দুমাত্র সময় দেয়নি আক্ষেপ দোকানদারদের। সবই তৃণমূলই করি, মিটিং মিছিলে যেতে সব যাই। যেই লোকসভা ভোটে এসেছিল আমরা যখন ডেকেছি তখনই গেছি, এবং সুজিতদার আমরা মানে ভক্ত যাকে বলে। মুখ্যমন্ত্রী নিজ নির্দেশে কাজ করলেও দিদিই তো ভুল করেছে। দিদির প্রথম উচিত ছিল আমাদেরকে 3 দিন সময় দেওয়া, কিন্তু মেন কথা হচ্ছে আমাদের আগে রুজি রোজগারের ব্যবস্থা করে দিতে হবে। এই যে দোকানগুলো ভাঙলো, এই যে সব দোকানগুলো, এই গরিব মানুষগুলো কি করে আবার নতুন করে কিছু করবে? বেআইনি দোকান, বেআইনি নির্মাণ ভাঙতে চিরকালই বুলডোজারের ডাক পড়ে, কিন্তু ইদানিংকালে বুলডোজার বললে একজনেরই নাম সামনে আসে। 2017 সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশে বারবার বুলডোজার নেমেছে। সংখ্যায় এত বেশি, যোগীর নামই হয়ে গেছে বুলডোজার বাবা। উত্তরপ্রদেশের চেনা ছবি এবার কি তাহলে বাংলাতেও? বঙ্গেও বুলডোজারের দাপট? এই কোথাও গিয়ে না মানে রাজনীতির একটা অদ্ভুত ক্ষমতা আছে, বিভিন্ন জিনিসকে নিজের করে নেয়। এই যেরকম তার হাত পা চোখ মুখ বিভিন্ন জিনিস বিভিন্ন সময় হয়ে যায়, ঠিক সেরকমভাবেই এই বুলডোজারটাও রাজনীতির কোনো একটা অঙ্গ হয়ে গেছে, জানেন তো। রাজনীতি বলতে গেলে এখন শুধু বুলডোজার বললেই কেউ আর ওই লোহার তৈরি একটা বিশাল আকায় জিনিসকে কখনো মনে করবেন না। তাদের চোখে রাজনৈতিক যন্ত্র চোখে পড়বে। কিন্তু সেই মানুষগুলো যারা ওই দখলদার বলে চিহ্নিত, বা যাদের দখলদার বলে পুলিশ চিহ্নিত করেছে, তাদের কথা শুনে কি মনে হচ্ছে? তৃণমূল নেত্রী কি সেম সাইড গোল করে বসলেন? ওই রাজনৈতিক যন্ত্রকে ব্যবহার যেটা করলেন, সেই যন্ত্রটা কখনো ব্যাকফায়ার করতে পারে কি? দেখুন, সল্টলেকের দোকানদারদের কথা শুনতে শুনতে মনে হলো কয়েকটা প্রশ্ন এটা নিয়ে করাই যায়। প্রশ্ন নাম্বার 1, কেন উঠে যাওয়ার জন্য সময় দিল না প্রশাসন? তাহলে কি প্রশাসন জানে যে উঠতে বললেও দখলদাররা উঠবে না? এখানেই দ্বিতীয় প্রশ্ন, সেটা খুব মোক্ষম। তাহলে কি যারা ফুটপাত দখল করেছেন তাদের মাথার ওপর এমন কোনো ছাতা আছে যে ছাতা পুলিশের আঁচও গায়ে লাগতে দেয় না? উত্তরটা যেরকম ওই সল্টলেকের হকাররা দিয়েছেন, সেরকমই মুখ্যমন্ত্রীও দিয়ে দিয়েছেন। ওই সল্টলেকের হকারদের মধ্যে কেউ কেউ তো বললেন, শুনলেন তো আপনারা, রাস্তায় দোকানদারি করার জন্য তাদের নিয়মিত টাকা দিতে হতো। সেই টাকা কারা নিতেন সেটাও তো ওই দোকানদাররাই বলে দিয়েছেন। এবার রাস্তা দখল করে দোকান চালানোর জন্য নাকি
তৃণমূলকেই টাকা দিতে হতো। কি মুশকিলের কাণ্ড। মুখ্যমন্ত্রী তিনিও তো তৃণমূলের লোক, তিনি যখন এত বড় কথাটা বললেন, তারপর মানে ভাবুন, মানে শীর্ষ নেতৃত্ব নিশ্চিতভাবেই কোনো কালে তার মানে এই বিষয়গুলোকে খুব একটা প্রশ্রয় দেননি। তাহলে যারা করতেন কত বড় অন্যায় করতেন বলুন তো, কতটা অবজ্ঞা করেছেন তারা শীর্ষ নেতৃত্বকে, এটা তো মনে আসবেই। আর এখানেই আমার তৃতীয় প্রশ্ন, তাহলে দোষটা কাদের বেশি? যারা ওই ফুটপাত দখল করে বসেছিলেন তাদের, নাকি যারা ওই রাস্তা দখল করে দোকান বসিয়েছিলেন তাদের? যারা ওই চেন সিস্টেমে 2 পয়সা ইনকাম করেছেন যে বা যারা, দোষটা তাদের? নাকি যারা আজকে কান্নাকাটি করছেন কিভাবে কিছুটা একটু ব্যবস্থা করলে বা একটু সময় পেলে তারা হয়তো বাঁচতেন, দোষটা তাদের? আর যদি সত্যিই তাই হয়, মানে এদের পেছনে যারা রয়েছেন কে বা কারা, যারা বসেছেন তারা না, যারা বসিয়েছেন তারা যদি আসল দোষী হয়ে থাকেন, তাহলে বুলডোজার শুধু এই ফুটপাতের ঘুমটিগুলোতে কেন চলবে? কেন টাকার বিনিময়ে যারা ওই ফুটপাতগুলোকে দখলদারদের কাছে বিক্রি করেছেন তাদের গায়ে কেন ওই বুলডোজারের ধাক্কা লাগবে না? ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই প্রশ্নের উত্তরটাও মুখ্যমন্ত্রীই দিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দখলদার উচ্ছেদ করতে যদি উদাহরণ সেট করতে হয় তাহলে সেটা তার বাড়ি থেকেই শুরু হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা কে কীভাবে ব্যাখ্যা করবেন জানি না, কিন্তু কথাটা খুব ইন্টারেস্টিং। আমরা ছোটোবেলার থেকে যখন পড়তাম তখন একটা কথা শুনতাম, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ কোথাও গিয়ে বাড়ির থেকেই যাবতীয় দান ধর্ম এগুলো শুরু করা উচিত। এভিকশন বিগিনস অ্যাট হোম, সেটা কিন্তু এই প্রথম শুনলাম। পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক, কোনো MLA MP মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা SDO DM থেকে শুরু করে IC থেকে শুরু করে, এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়পত্র দিয়েছেন আর পুলিশ রাস্তায় নেমে পড়েছে। আজ SSKM হাসপাতালের আশেপাশে ওই হরিশ মুখার্জি রোডেও কিন্তু দখলদার উচ্ছেদ হয়েছে, আর একটু দূরেই কিন্তু কালীঘাট। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা চাল চেলেছেন, এমন একটা বক্তব্য রেখেছেন যে প্রয়োজন আমার বাড়ির থেকে শুরু করো। এরপর আর পুলিশ না নেমে পারে, যে এখানে মনে হচ্ছে বেআইনি, নিশ্চিতভাবেই আমাদের চারপাশে শুধু আমরা এরপর ওই ভাঙা বাড়ি দেখবো, জানেন তো, অসংখ্য বাড়ি ভাঙা, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। দেখুন, হাওড়ায় বেআইনি বাড়ি ভাঙা হয়েছে, হালি শহরে বেআইনি দোকান ভেঙেছে পুরসভা, জায়গায় জায়গায় বুলডোজার নেমেছে, কিন্তু কোথাও প্রতিবাদ হয়নি। সানশাইনের পর গোটা রাজ্যে যেভাবে প্রতিবাদের ঝড় বয়ে গেছিল, একদম হয়নি, কোথাও কিচ্ছু না। কেন হলো না বলুন তো? সবাই তাহলে মেনে নিয়েছেন, সবাই মনে ভেতরে ভেতরে একটা গিল্টি কনসাস হয়ে গেছিলেন নাকি? ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগছিলেন যে সত্যি তো অন্যায় করেছি, সবাই নিজেদের অপরাধ বুঝে ফেলেছেন, সেই জন্যই কেউ আর কিছু করলেন না? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার মতো কেউ এই মুহূর্তে অন্তত বাংলায় নেই? নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সব থেকে বড় চ্যালেঞ্জারের নামও মমতা বন্দ্যোপাধ্যায়? এটা কেন বলছি? মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময়ের দাবি বুঝতে পেরে নিজেই কিন্তু অভিযোগের আঙুলটা তুলেছেন নিজের সরকার, নিজের পুলিশ, নিজের আমলা, নিজের দলের নেতা মন্ত্রীর দিকে। অভিযোগ করেছেন সরকারি জমি বেদখল করার, কিন্তু সেটা করতে গিয়ে তিনি আরেকটা কি করেছেন? সেটা করতে গিয়ে কি তিনি বিরোধীদের পায়ের তলার জমিটাই কেড়ে নিয়েছেন? দেখুন, জমির থেকে ফুটপাত যারা খালি পেলেই এটা আমার বলে বসে পড়েছেন, বা এসো এসো আমার ঘরে বসো বলে বসেছেন, তাদের প্রতি সাধারণ মানুষ এতদিন নিষ্ফল আক্রোশ দেখিয়েছে, এটা বুঝতে পারছি। আমরা দেখেছি, আমরা মনে করেছি, কিন্তু কাজের কাজ কিছু করতে পারিনি। জানি ও করেছে, এই নেতা করে, তারপরেও কিচ্ছু হয়নি।
জমি খালি কেউ করতে পারেনি। আমরা খবর করেছি কিভাবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমিও বেদখল হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা দেখিয়েছি যে শাসক দলের প্রত্যক্ষ মদতে জমি বেদখল হয়েছে। সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল এই নিয়ে। তারপরেও আজকের পর বিরোধীরা সেই সমস্ত অভিযোগগুলো আর কখনো কাজে লাগাতে পারবেন? একবার ভেবে দেখুন ব্যাপারটা। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেই ওই বিরোধীদের রোলটা প্লে করে দিলেন, বিরোধীদের পার্টটাও নিজেই বলে দিলেন? তাহলে নাটকে আর রইল কি? সবটাই তিনি। দলের নেতাদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ করতে গিয়ে দেখলেন যে বিরোধীরা তাদের জমিটাই কখন বেদখল হয়ে গেছে। আর কে বেদখল করেছেন? স্বয়ং শাসক দলনেত্রী। তৃণমূলের নেতারা যারা এই গরিব মানুষদেরকে বসিয়ে পয়সা লুটেছে, তাদেরকে আগে বুলডোজার চালানো দরকার তাদের সম্পত্তির উপর। গরিব মানুষের বুলডোজার সম্পত্তির উপর বা তাদের দোকানের উপরে বুলডোজার চালানোর আগে ওই নেতাদের সম্পত্তির উপরে বুলডোজার চালালে বরঞ্চ মানুষ তৃণমূলের কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কথায় কিছুটা হলেও বিশ্বাস করতে পারে। এখানে মাপ করে দেয়া আছে, সেই মাপটা যেখানে ভাঙছে সেই জায়গাটায় আবার নিয়মটা মানানোর কথা বলা হচ্ছে। ফলে এর সঙ্গে বুলডোজার দিয়ে হকারদের তুলে দেওয়া, হকার মুক্ত কলকাতা, হকারদেরকে ক্ষতি করা, এই ধরনের কোনো মনোভাব কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ছিল না, নেই, ভবিষ্যতেও থাকবে না।